আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগের দিন যে পিডিএফ দিয়েছিলাম রেশিও এবং প্রপোর্শনের, সেই পিডিএফের কয়েকটা অঙ্ক নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে এবং সেই অঙ্কগুলো করার জন্য যে জিনিসগুলো আমাদের জানতে হবে, জানা দরকার, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, রেশিও এবং প্রপোর্শনের সেই সমস্ত জিনিসগুলো একটু আলোচনা করব। রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও এবং প্রপোর্শনের কয়েকটা জিনিস একটু বলতে হবে। দেখো, এটা দেখি, ইউজ অফ কনস্ট্যান্ট ইন রেশিও। রেশিওতে আমরা কনস্ট্যান্ট কেন ইউজ করব এটা একটু বলা দরকার। ধরো আমার কাছে একটা রেশিও আছে, এরকম A/B একটা রেশিও আছে, বলা আছে A=B, এই রেশিওটার মান হচ্ছে ধরো 3:4। তাহলে আমাকে প্রশ্ন করছে এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত, এটা আমাকে কোশ্চেন করেছে। যদি এরকম কোশ্চেন আসে তাহলে এ আর বি এর এক্স্যাক্ট ভ্যালু কী হয় সেটা আমরা শুধুমাত্র এই রেশিও দেখে তো বলতে পারি না। দেখো A=3 আর যদি B=4 হয় তাহলে এটা ট্রু, A/B 3:4ই হচ্ছে। আবার যদি এর ভ্যালু 6 হয়, বি এর ভ্যালু 8 হয়, তাহলে দেখো এই রেশিওটা 3:4 হচ্ছে। যদি এর ভ্যালু আমি 12 নিই, বি এর ভ্যালু আমি 16 নিই, তাহলেও এই রেশিও ট্রু। যদি আমি এর ভ্যালু 300 নিই, বি এর ভ্যালু 400 নিই, তাহলেও এই রেশিওটা ট্রু, কারণ A/B এর ভ্যালু 3:4ই থাকছে। তাহলে যদি আমাকে কোয়েশ্চেন করে যে এ আর বি এর ভ্যালু কোনটা, এক্সাক্ট ভ্যালু কোনটা, তাহলে কিন্তু শুধুমাত্র এই রেশিও ইউজ করে আমি বলতে পারবো না যে এ এর ভ্যালু কোনটা আর বি এর ভ্যালু কোনটা। দেখো এই চারটাই এর ভ্যালু এবং বি এর ভ্যালু হচ্ছে, চারটাই হচ্ছে। এর ভ্যালু 3 হলে বি এর ভ্যালু 4 হবে, তাও রেশিও এটাই হবে। এর ভ্যালু 6 হলে বি এর ভ্যালু 8 হলে, তাও এই রেশিওটা ট্রু হচ্ছে। এর ভ্যালু 12, বি এর ভ্যালু 16 হলেও এই রেশিওটা ইকুয়াল হচ্ছে। আবার এর ভ্যালু 300 বা বি এর ভ্যালু 400, এরকম আরও কিন্তু ভ্যালু হতে পারে। আমি যে এই চারটা ভ্যালু করলাম শুধুমাত্র এই চারটাই ভ্যালু হবে তা কিন্তু না, এর থেকেও যদি আরও অনেক ভ্যালু নিয়ে হতে পারে। যেমন এর ভ্যালু 30, বি এর ভ্যালু 40 যদি নিই, তাও দেখবো এ আর বি এর রেশিও 3:4 হচ্ছে। তাহলে এ আর ভি এর এক্স্যাক্ট ভ্যালু কোনটা, কত হবে, সেটা আমরা কী করে বলবো? এই জিনিসগুলো করার জন্য আমরা রেশিওতে কনস্ট্যান্ট ইউজ করি, একটা কনস্ট্যান্ট ব্যবহার করি। যে গিভেন টার্মটা দেওয়া আছে, গিভেন যেটা দেওয়া আছে যে A/B = 4, এটা যেটা দেওয়া আছে, সেইখান থেকে আমরা কী করতে পারি? দেখো এই যেটা দেওয়া আছে যে A/B = 4, এইখান থেকে, এই রেশিও থেকে আমি একটা কনস্ট্যান্টের হেল্প নিয়ে আমি এ আর ভি এর বের করবো। আমি করবো কি, এইখান থেকে ধরে নেব A = 3 × x, বা এই এক্সের বদলে অন্য কিছু লিখতে পারো, 3 × কেও লিখতে পারো, যেখানে এই কে এক্সটা হলো কনস্ট্যান্ট, বা যদি কে নিয়ে করি তাহলে সেই কেটা হলো কনস্ট্যান্ট। আমি ধরো এখানে কে নিয়ে করছি, এ যদি 3K, where k is a constant, আর b = আমি নেব কত, 4K। দেখো এখানে a এর জন্য 3, b এর জন্য 4, তাহলে 3 এর সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করবো, b এর সাথেও সেই একই কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করবো, where, আবার এখানে where k is a constant। এবার কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, এই যে কে নিয়েছি, কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে এক্স্যাক্ট এর ভ্যালুটা কত হবে। যেমন দেখো এই যে আমি এটা লিখলাম A = 3K and B = 4K, এইটা দিয়ে এগুলো প্রত্যেকটা ভ্যালু ডিনোট করা যায়। দেখো যদি এখানে কে এর ভ্যালু 1 হয় তাহলে এখানে এই ব্ল্যাক দিয়ে যেটা লিখেছি সেটা ট্রু হবে। যদি এখানে কে এর ভ্যালু 2 হয় তাহলে রেড দিয়ে যেটা লিখেছি সেটা ট্রু হবে। দেখো K = 2 পুট করো, তাহলে 3 × 2 দ্যাট ইজ 6 and 4 × 2 দ্যাট ইজ 8। যদি আমি কে এর ভ্যালু 4 নিই তাহলে দেখো এই যে ব্লুটা ট্রু হবে। দেখো 4 × 3 12, 4 × 4 16। যদি আমি এইখানে কে এর ভ্যালু 100 নিই তাহলে এটা ট্রু, A = 300 and B = 400। আবার যদি K = 10 নিই তাহলে এটা ট্রু। তাহলে কোনো একটা রেশিওতে
কোনো একটা রেশিও থেকে যদি সেই দুটো টার্মের, ধরুন এ আর বি এর রেশিওকে 3:4 বলেছে, সেইখান থেকে এ আর বি এর ভ্যালু কী হবে, এক্স্যাক্ট কোনটা হবে, সেটা আমরা হেল্প নিই কারণ একটা কনস্ট্যান্টের একটা কনস্ট্যান্টের হেল্প নিয়ে আমি ডিসাইড করি যে এ আর বি এর ভ্যালু কত হবে। এবার এই যে কে এর ভ্যালুটা কত হবে সেটা কী করে ডিসাইড করব, সেটা ডিসাইড করব এর সাথে আরও যদি কোনো একটা কন্ডিশন আমাদের দেওয়া থাকে। যদি এর সাথে আরও কোনো কন্ডিশন দেওয়া থাকে তাহলে সেই কন্ডিশনের হেল্প নিয়ে আমি এখানে কে এর ভ্যালুটা ডিসাইড করবো যে কে এর ভ্যালু কত হচ্ছে। যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে তাহলে সিম্পলি আমি বলবো যে এ হচ্ছে 3K আর বি এর মান হচ্ছে 4K। এখানে কে না নিয়ে অন্য কোনো তোমরা কনস্ট্যান্ট নিতে পারো। এই কনস্ট্যান্টগুলোকে কে যে নিতে হবে তার কোনো ব্যাপার নেই, তোমরা যে কোনো কনস্ট্যান্ট নিতে পারো, যে কোনো কনস্ট্যান্ট নিয়েই করতে পারো। তাহলে রেশিও থেকে প্রত্যেকটা টার্মের ভ্যালু বের করার জন্য কিন্তু আমাদের কনস্ট্যান্টের হেল্প দরকার। ওকে, সেরকম যদি প্রপোর্শন থাকে, আমরা প্রপোর্শনেও কনস্ট্যান্টের ইউজ আছে। নেক্সট পেজ যেটা করবো সেটা হচ্ছে ইউজ অফ কনস্ট্যান্ট ইন প্রপোর্শন। যাই নেক্সট পেজে। Use of constant in proportion. প্রপোর্শনেও আমরা কনস্ট্যান্ট ইউজ করব। কী করে করবো? ধরো একটা প্রপোর্শন দেওয়া আছে যে a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, আর একটা দিন রেশিও নিয়ে ই বাই এফ। ধরো এই তিনটা রেশিও নিয়ে একটা প্রপোর্শন দেওয়া আছে যে এ বাই বি সি বাই ডি ইজ ইকুয়ালস টু ই বাই এফ। এটা আরও থাকতে পারে, ধরো এখানে আরও আছে, আমি তিনটা নিয়েই বলছি বোঝানোর জন্য। যদি এইরকম একটা কোনো রেশিও থাকে, প্রপোর্শন থাকে, তাহলে আমরা ধরে নিই উই অ্যাজিউম যে এই যে প্রপোর্শনটা আছে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ ইকুয়ালস টু, যদি আর কোনো রেশিও থাকতো তো ধরতাম, ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ধরে নিই, যে কোনো একটা কনস্ট্যান্ট, আমি আবার কে দিয়েই করাচ্ছি, কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট কে আমরা ধরে নিই। তারপরে এই কে এর হেল্প নিয়ে প্রত্যেকটা টার্মের ভ্যালু বের করি। দেখো প্রথমে করি কি, আইদার এই ফার্স্ট রেশিও এবং কে, এটার হেল্প নিই, এটার হেল্প নিয়ে বের করি যে এ ইজ ইকুয়ালস টু হচ্ছে বি কে, এ ইজ ইকুয়ালস টু বি ইন্টু কে। সেকেন্ড বার কি, এই যে সেকেন্ড এবং কে এই দুটো নিয়ে আমরা বলি কি সি ইজ ইকুয়ালস টু ডি কে। আর এই থার্ড এবং ফোর্থ এই দুটো টার্মকে ইকুয়াল করে আমরা বলতে পারি ই ইজ ইকুয়ালস টু এফ কে। এইবার এ ইজ ইকুয়ালস টু বি কে, সি ইজ ইকুয়ালস টু ডি কে, ই ইজ ইকুয়ালস টু এফ কে, এই যে ভ্যালুগুলো পেলাম এই ভ্যালুগুলো ইউজ করে তারপর আমি এই প্রপোর্শন রিলেটেড যে কোনো অঙ্ক করতে পারি। এখানে যদি আরও রেশিও থাকতো তাহলে এই রেশিওগুলো পরপর এরকম চলে থাকতো। ওকে, আর যদি এইরকম কোনো একটা রেশিওতে, ধরো এ আর বি এর রেশিও আছে, তার সাথে ইকুয়াল আছে সি আর ডি এর রেশিও ইকুয়াল আছে, তার সাথে ধরো ই বাই এফ আর একটা রেশিও ইকুয়াল আছে, মানে প্রশ্ন আছে, ধরো এর কোনো একটা ভ্যালু দেওয়া আছে, গিভেন একটা ভ্যালু দেওয়া আছে 5, বা এটা ধরো একটা রেশিও দিয়ে দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে এরকম যে 5/7 এরকম একটা দেওয়া আছে। যদি একটা ভ্যালু, একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে, 5/7 একটা কনস্ট্যান্ট, দুটো নোন টার্ম, 5ও নোন কোয়ান্টিটি অ্যান্ড 7ও নোন করে, তাহলে 5/7 এটাও একটা নোন কোয়ান্টিটি, সো দ্যাট ইজ আ কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট দেওয়াই থাকে এরকম কোনো, তাহলে কিন্তু আর এক্সট্রা কোনো কনস্ট্যান্ট থাকার দরকার নেই। আমরা সিম্পলি কী করব, একবার এই দুটোকে ইকুয়াল করব, তারপর এই দুটোকে ইকুয়াল করব, তারপর এই দুটোকে ইকুয়াল করব, কনস্ট্যান্টের সাথে প্রত্যেকটা রেশিওকে ইকুয়াল করব। যদি ইকুয়াল করি তাহলে এখান থেকে কী পাবো, তাহলে ইকুয়াল যদি করি তাহলে এখান থেকে পাবো এই দুটো থেকে আমরা পাচ্ছি কি ই ইজ ইকুয়ালস টু 5f/7 পাবো। এই দুটো থেকে কী পাবো, সি ইজ ইকুয়ালস টু 5d/7 পাবো। আর প্রথম দুটো থেকে, এটা থেকে, প্রথম এবং লাস্ট থেকে, এটা থেকে কী পাবো, এ ইজ ইকুয়ালস টু 5b/7।
যদি আমাদের কাছে একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেই কনস্ট্যান্ট ভ্যালুর হেল্প নিয়ে আমরা বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে, এই জিনিসটা আমরা ইউজ করব। এরকম অঙ্ক আছে, এইরকম অঙ্কতে আমরা এগুলো জিনিস ইউজ করব। যদি কোনো কনস্ট্যান্ট টার্ম দেওয়া থাকে, তাহলে সেই কনস্ট্যান্ট টার্মের হেল্প নিয়ে রেশিওর বাকি টার্মগুলোর ভ্যালু বের করব। যদি কোনো কনস্ট্যান্ট টার্ম না দেওয়া থাকে, তাহলে একটা কনস্ট্যান্ট ধরে নেব, এরকম একটা কনস্ট্যান্ট ধরে নেব, তারপর সেই কনস্ট্যান্টের হেল্প নিয়ে আমি বাকি টার্মগুলোর ভ্যালু বের করে সেই টার্মগুলো সেই ভ্যালুগুলো আমরা ইউজ করব। যেমন নেক্সট পেজে একটা অঙ্ক করাই, পিডিএফে একটা অঙ্ক দিয়েছিলাম, সেই অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কী করে এই অঙ্কগুলো করতে হয়। দেখো, যে পিডিএফটা দিয়েছিলাম, সেই পিডিএফের 8 নম্বর অঙ্কটা আছে। 8 নম্বর অঙ্ক কী ছিল? 8 নম্বর অঙ্কে বলেছিল যে ইফ x/36 ইজ ইকুয়ালস টু y/54 ইজ ইকুয়ালস টু 8/z ইকুয়ালস টু 16/24 দেওয়া ছিল। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x plus y minus z, এরকম কী করে করবো? এরকম অঙ্কগুলো কী করে করব? দেখো কী দেওয়া আছে আমার কাছে অলরেডি। এইখানে 3টা রেশিও দিয়ে একটা প্রপোর্শন দেওয়া আছে, x/36, y/54 অ্যান্ড 8/z। এই 3টে যে রেশিও, তার সাথে আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে 16/24। তাহলে এই যে 16/24 দেওয়া আছে, এইটার হেল্প নিয়ে আমি এক্স, ওয়াই এবং জেড এর প্রত্যেকটার ভ্যালু বের করব। তো কী দেওয়া আছে? যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই, যে গিভেন কি x/36 ইকুয়ালস টু y/54। প্রশ্নে পিডিএফে এই y/54 জায়গায় 45 আছে পিডিএফে, তো পিডিএফটা একটু ভুল আছে। 45 দিয়ে করলে অঙ্কটার অ্যান্সার একটু অন্যরকম অ্যান্সার আসবে, ফ্র্যাকশন দিয়ে অ্যান্সার চলে আসবে। তো এটা অ্যাকচুয়ালি 45 হবে না, 54 হবে। তাহলে y/54 ইকুয়ালস টু 8/z, এর সাথে আমাদের ইকুয়াল ছিল 16/24, এই একটা কনস্ট্যান্ট। এবার 16/24 এটাকে তোমরা ক্যান্সেল আউট করতে পারো। করে কত হবে এটা? যদি আমরা 8 দিয়ে ক্যান্সেল আউট করি, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো এটা আমরা একবারে লিখতে পারি যে এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 2/3। 8 দিয়ে আমরা ক্যান্সেল আউট করছি, ওকে। 8 2 = 16, 8 3 = 24, সো 2/3। এবার আমাদের কাজ কি? এইবার আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা যে রেশিও আছে তার সাথে একবার এটা ইকুয়াল করাবো, নেক্সট সেকেন্ড যে রেশিওটা আছে তার সাথে একবার ইকুয়াল করাবো, আর তারপর যে থার্ড যে রেশিওটা আছে তার সাথে একবার ইকুয়াল করবো। 3বার ইকুয়াল করাবো। ইকুয়াল করে প্রত্যেকটা আমরা ভ্যালু বের করবো। যদি প্রথম এই দুটো ইকুয়াল হয়, যদি x/36 আর 2/3 ইকুয়াল হয়, যদি হয়, তাহলে সেখান থেকে আমরা কী বলতে পারি? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি দেয়ারফোর x ইকুয়ালস টু 2/3 × 36 বলতে পারি না? ক্যান্সেল আউট হয়, এই 3 আর 36 ক্যান্সেল আউট হয়, 3/36 ক্যান্সেল আউট হয়, কত হয়? 3 12/36, 12 × 2 দ্যাট ইজ 24। তাহলে এক্সের ভ্যালু পাচ্ছি আমি 24। কে ক্যান্সেল আউট হচ্ছে? ক্যান্সেল আউট হচ্ছে এই 3 দিয়ে 36 হচ্ছে 12। সিমিলারলি যদি আমরা এই y/54 আর 2/3 এটাকে যদি আমরা ইকুয়াল করে দিই, তাহলে কী হবে? তাহলে হবে y ইজ ইকুয়ালস টু 2/3 তো ছিল ইন্টু 54 হয়ে যাবে, আবার ক্যান্সেল আউট হবে, 3 দিয়ে ক্যান্সেল আউট হবে, 3 দিয়ে 54 কত হয়? 3 1s are 3, 2 24, 3 8s are 24। তাহলে 18 × 2 দ্যাট ইজ 36। আর এই যে 8/z এই রেশিওটা ছিল, এর সাথে এবার এই কনস্ট্যান্ট ভ্যালুটা ইকুয়াল করবো। ইকুয়াল করে কী পাবো 8/z ইকুয়ালস টু, একবার লিখে করছি এটা যেহেতু এটা একটু অন্যরকম আছে, কী লিখবো? 8/z ইকুয়ালস টু পাচ্ছি আমি 2/3, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, ক্রস মাল্টিপ্লিকেশন করে কত পাবো? 2 × z ইজ ইকুয়ালস টু 3 × 8 বা 8 × 3, অর এখান থেকে পাবো z ইজ ইকুয়ালস টু 8 × 3/2। ক্যান্সেল আউট হবে 2 আর 4, তাহলে 4 × 3 দ্যাট ইজ 12। কে ক্যান্সেল আউট হচ্ছে? এখানে 2 দিয়ে 8 4 হচ্ছে।
তাহলে আমরা এক্স ওয়াই এবং জেডের তিনটে ভ্যালু পেয়ে গেলাম। কী পেলাম? এক্সের ভ্যালু পেলাম 24, ওয়াইয়ের ভ্যালু পেলাম 36, জেডের ভ্যালু পেলাম 12। এবার আমরা খুব ইজিলি যেটা বের করতে বলেছে সেটা করে দেবো। আমাদের এটা বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, দেয়ারফর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড কত হবে? 24 প্লাস 36 মাইনাস 12, আনসার হবে 48। দেখো বুঝতে পারছো কি না? এরকম আমি একটা কনস্ট্যান্টের হেল্প নিয়ে আমরা ভ্যালুগুলো বের করবো। এখানে যেহেতু 16/24 এই টার্মটা একটা কনস্ট্যান্ট ছিল, এই ভ্যালু দেওয়াই ছিল, সেহেতু আমাকে এক্সট্রা কোনো কনস্ট্যান্ট কে ধরতে হলো না। যদি কোনো এরকম অঙ্ক থাকে যেখানে কোনো ভ্যালু দেওয়া নেই, তাহলে আমরা একটা কনস্ট্যান্টের হেল্প নেব। যাই নেক্সট পেজে। সেম টাইপের একটা অঙ্ক আছে, নাম্বার 9। কি হলো এটা? নাম্বার 9 অঙ্কটা আছে, বলছে ইফ 12:20 ইজ ইকুয়ালস টু m/5 ইজ ইকুয়ালস টু 9:m। এটা আমাকে দিয়েছে, তিনটে রেশিও ইকুয়াল দিয়ে দিয়েছে। যদি হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, বলেছে দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ m প্লাস n বাই n, m প্লাস n বাই n, এটা আমাকে বলেছে। কী করে করবো দেখো, আগের মতোই আমাকে দুটো রেশিও দিয়ে দিয়েছিল, m/5 আর 9:n। এদের সাথে একটা কনস্ট্যান্ট ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে। যদি এটা হয় তাহলে আমরা কী করবো, লিখে নিচ্ছি একবার এটাকে ফ্র্যাকশন আকারে, যে 12/20 ইকুয়ালস টু m/5 ইকুয়ালস টু 9/n, এটা দেওয়া ছিল। এবার এই 12/20 এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারো, এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারো। কত হবে? যদি আমরা 4 দিয়ে ক্যান্সেল আউট করি তাহলে 3 4s are 12 অ্যান্ড 5 4s are 20, তাহলে 3/5। তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে 3/5। আমি এখানে লিখলাম, ডান দিকে লিখলাম 3/5টা। একই ব্যাপার, ইকুয়ালস টু সাইন যেদিকে খুশি সেদিকে লিখতে পারো। এবার করবো কি, আবার আগের মতো একবার এই দুটোকে ইকুয়াল করবো, একবার এই দুটোকে ইকুয়াল করবো। যদি m/5 আর 3/5 এই দুটো ইকুয়াল করি, যদি এই দুটো ইকুয়াল করি তাহলে কী হবো? দেয়ারফর m/5 ইজ ইকুয়ালস টু 3/5। এখান থেকে 5 আর 5 ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমরা বলতে পারি m ইজ ইকুয়ালস টু 3। আর যদি আমরা এই দুটোকে ইকুয়াল করি তাহলে কী পাবো? তাহলে পাবো 9/n ইকুয়ালস টু 3/5। এখান থেকে আমরা কী পাবো? এখান থেকে আমরা পাবো n ইজ ইকুয়ালস টু আমরা পাবো 9 × 5/3, দ্যাট ইজ এখানে 3 আর 9 ক্যান্সেল আউট হয়ে যাবে 3 × 5 দ্যাট ইজ 15। এইটা আমরা পাবো তো? দেখো এই জায়গাটা বুঝতে পারলে একটা, এটাই শুধু। যদি আমরা এই দুটো পেয়ে যাই তাহলে আর পরেরটুকু আর কোনো সমস্যা আছে? আমি m এর ভ্যালু পেয়ে গেলাম, আর আমি n এর ভ্যালু পেয়ে গেলাম। যদি এই দুটো আমি পেয়ে যাই তাহলে আর তো কোনো সমস্যা নেই। m প্লাস n বাই n করবে, দেয়ারফর m প্লাস n বাই n ইকুয়ালস টু যত হবে তত কত হবে? 3 প্লাস 15/3 না বাই 15, সো 18/15। 18/15 ক্যান্সেল আউট হবে 3 দিয়ে, 6/5 এর অ্যান্সার। ওকে, তাহলে যদি কোনো রেশিও থাকে, একাধিক রেশিও যদি ইকুয়াল থাকে, তাহলে আইদার কোনো একটা কনস্ট্যান্ট টার্ম আমরা ধরে নেব যদি কনস্ট্যান্ট টার্ম দেওয়া না থাকে। আর যদি কোনো একটা ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। যেমন এইরকম অঙ্কের একটা অ্যাপ্লিকেশন আছে নাম্বার 22-তে। যাই নেক্সট পেজে।
নাম্বার 22 কি বলেছে দেখো, নাম্বার 22 পিডিএফের নাম্বার 22 বলেছে যে রুপিস 2176 rupees 2176 is divided among x, y, z and u. চারজন বন্ধুকে এই টাকাটা ভাগ করতে হবে। এক্স, ওয়াই, জেড, ইউ, এই চারজন বন্ধু আছে। এই চারজন বন্ধুর মাঝখানে এমনভাবে ভাগ করতে হবে ইন সাচ এ ওয়ে দ্যাট এমন করে ভাগ করে দাও যাতে দ্য শেয়ারস অফ দেম, তাদের শেয়ারগুলো, দ্যাট দ্য শেয়ারস অফ দেম is denoted by the shares of them satisfy তাদের শেয়ারগুলো স্যাটিসফাই করে। কি স্যাটিসফাই করে? এই যে ইকুয়েশন লিখছি সেই ইকুয়েশন, এক্স বাই ওয়াই মানে এক্সের শেয়ার বাই ওয়াই শেয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড ইকুয়ালস টু জেড বাই ইউ ইকুয়ালস টু 3/5। এটাকে এভাবে একটু লিখে দিই, স্যাটিসফাই দ্য কন্ডিশন, তারপর এটা, এই হচ্ছে আমার প্রশ্ন। দেখো প্রশ্নটা পড়ে দেখো ভালো করে কি বলেছে। প্রশ্নটা বলেছে যে এই যে 2176 এত টাকাটা আছে, এই টাকাটা চারজন বন্ধুর মধ্যে ভাগ করে দাও, এক্স, ওয়াই, জেড আর ইউ, এই চারজন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে প্রত্যেকের শেয়ার কীরকম হয়, প্রত্যেকের শেয়ার এই কন্ডিশনটাকে মেনে চলে। মানে এক্সের শেয়ার বাই ওয়াইয়ের শেয়ার সেটাও ভ্যালু 3/5 হবে, ওয়াইয়ের শেয়ার বাই জেডের শেয়ার এই ভ্যালুটাও 3/5 হবে, আর জেডের শেয়ার বাই ইউ এর শেয়ার এই ভ্যালুটাও 3/5 হবে। তার মানে আলটিমেটলি কী হলো, আলটিমেটলি আমাকে তিনটে রেশিও দিয়ে একটা প্রপোর্শন দেওয়া আছে এবং সেই রেশিওগুলোর সাথে আরেকটা ভ্যালু ইকুয়ালও দেওয়া আছে। এই প্রত্যেকটা রেশিও 3/5 এর সাথে ইকুয়াল, এটাও দেওয়া আছে। তাহলে যে একটু আগে শিখলাম সেই টুটা অ্যাপ্লাই করবো। যে কোন টুটা অ্যাপ্লাই করবো, যে প্রত্যেকটা রেশিওর সাথে ভ্যালুটা ইকুয়াল করবো। প্রথমে জেড বাই ইউ এর সাথে 3/5 ইকুয়াল করবো, সেটা ইকুয়াল করার পর হবে ওয়াই বাই জেডের সাথে এটা ইকুয়াল করবো, সেটা ইকুয়াল করার পর এক্স বাই ওয়াইয়ের সাথে এই ভ্যালুটা ইকুয়াল করবো। তিনটে রেশিওর ভ্যালুই 3/5 এর সাথে ইকুয়াল করবো। করে কী পাই দেখি, তাহলে করে দেখি কী পাচ্ছি করে। যদি এটা হয় তাহলে কী হচ্ছে, দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই বাই জেড ইকুয়ালস টু জেড বাই ইউ ইকুয়ালস টু 3/5। আমি প্রথমে শেষের দুটো ইকুয়াল করাচ্ছি, যদি হয় তাহলে এখান থেকে হবে দেয়ারফোর জেড ইকুয়ালস টু কত পাবো, 3u/5 এটা পাবো। নেক্সট আমি এই দুটো ইকুয়াল করাচ্ছি, এই দুটো ইকুয়াল করলে কী পাবো, ওয়াই ইজ ইকুয়ালস টু 3z/5 পাবো। এবার জেডের ভ্যালুটা আবার এখান থেকে পুট করবো, তাহলে 3/5 তো থাকলো, আর জেডের ভ্যালু এইখান থেকে পুট করবো। জেডের ভ্যালু কত আছে এখানে, এইখানে আছে 3u/5। তাহলে আলটিমেটলি ওয়াইয়ের ভ্যালু কত হলো, 3 × 3u দ্যাট ইজ 9u/25। এটা হলো ওয়াইয়ের ভ্যালু। নেক্সট আমি যেটা করবো সেটা কী করবো, নেক্সট করবো এই এক্স বাই ওয়াইয়ের সাথে 3/5 ইকুয়াল করবো। যদি এক্স বাই ওয়াইয়ের সাথে 3/5 ইকুয়াল করে তাহলে কী হবে, তাহলে এক্স ইকুয়ালস টু হবে 3y/5 হবে। এবার এই 3/5 তো থাকলো, আর ওয়াইয়ের ভ্যালুটা আবার কোথা থেকে পুট করবো, ওয়াইয়ের ভ্যালুটা আবার এইখান থেকে পুট করবো। ওয়াইয়ের ভ্যালু পেয়েছি 9u/25। তাহলে এইখানে 3/5 থাকলো ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা আমি পুট করছি 9u/25। মাল্টিপ্লাই করলে কত হবে, 9 × 3 দ্যাট ইজ 27u/5 × 25 দ্যাট ইজ 125। তাহলে আমাকে যে প্রপোর্শনটা দিয়েছিল সেই প্রপোর্শন থেকে আমি এক্স, ওয়াই, জেড তিনটের ভ্যালু পেলাম। এক্সের ভ্যালু পেলাম
এক্সের ভ্যালু পেলাম এটা, ওয়াইয়ের ভ্যালু পেলাম এটা, জেডের ভ্যালু পেলাম এটা, এই তিনটা ভ্যালু পেলাম। আর ইউ এর ভ্যালু কিন্তু আমি পাইনি, আমি ইউ এর ভ্যালুকে ইউ ধরে কাজ করবো। দেখো এক্স ওয়াই জেড প্রত্যেকটা ভ্যালু কিন্তু ইউ দিয়ে বেরিয়েছে, ইউ দিয়ে বেরিয়েছে, তাহলে ইউ এর ভ্যালু ইউই আছে, সেটা ধরেই করেছি। এইবার তাহলে আমরা এক্স ওয়াই জেড আর ইউ এই প্রত্যেকটা রেশিওটা বের করবো, যে এক্সের প্রত্যেকটা রেশিও কী হচ্ছে। তাহলে দেয়ারফর কী করবো, দেয়ারফর এক্স ইস টু ওয়াই ইস টু জেড, কেন এটা বার করছি, টু ইউ, এই ভ্যালুটা আমরা বের করতে যাচ্ছি। কেন বের করতে যাচ্ছি, কারণ আমাকে দেখো এই যে এই এত টাকাটা ডিভাইড করতে হবে চারটা বন্ধুর মধ্যে, তো তাহলে আমাদেরকে তো আগে এক্স ওয়াই জেড ইউ এদের রেশিওটা বের করতে হবে। এদের রেশিওটা বের করতে পারলে তাহলেই আমি এই টাকাটা আমি এদের মধ্যে চার জনের মধ্যে ভাগ করতে পারবো। সেটার জন্য আমি এদের রেশিওটাকে বের করে নিই। রেশিওটা কী হচ্ছে, এক্সের ভ্যালু কত পেয়েছি, এক্সের ভ্যালু পেয়েছি আমি 27 ইউ বাই 125 ইস টু, ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি, ওয়াইয়ের ভ্যালু পেয়েছি 9 ইউ বাই 25, জেডের ভ্যালু কত পেয়েছি 3 ইউ বাই 5, আর ইউ এর ভ্যালু কত পেয়েছি, ইউ এর ভ্যালু ইউ পেয়েছি। এইবার এই যে আমি রেশিওটা পেলাম, এই রেশিওটাকে একটা সিম্পল ফর্মে আনতে হবে, সিম্পল ফর্মে আনতে হবে। তো সিম্পল ফর্মে আনার জন্য কী করবো, দেখো প্রত্যেকটা রেশিওর বা প্রত্যেকটা টার্মের নিউমারেটরে ইউ আছে, দেখো আছে, তাহলে এক নম্বর কাজ কি, প্রত্যেকটা রাশিকে আমরা ইউ দিয়ে ডিভাইড করে দেবো, পারি তো করতে, প্রত্যেকটা রাশিকেই প্রত্যেকটা রেশিওর প্রত্যেকটা টার্মকে আমরা ইউ দিয়ে ডিভাইড করে দেবো। যদি প্রত্যেকটা টার্মকে আমরা ইউ দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি কী পাই হচ্ছে 27 বাই 125 ইউ নেই ইস টু 9 বাই 25 ইউ নেই ইস টু 3 বাই 5 ইস টু 1, এটা পাই। এবার রেশিওটাও কিন্তু এবার আবার ফ্র্যাকশন দিয়ে আসলো, এটাকে আমাদের সিম্পল রেশিওতে নিয়ে যেতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে কী করবো, এই যে ডিনোমিনেটরে যে টার্মগুলো আছে, ডিনোমিনেটরে যে টার্মগুলো আছে তাদের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ডিনোমিনেটর কী আছে 125, 25 আর 5, এদের এলসিএম যেটা হবে সেটা দিয়ে প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করে দেবো। এলসিএম কত হবে 5, 25 আর 125, এলসিএম হবে 125, তাহলে এই চারটা টার্মকে আমরা 125 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 125 দিয়ে মাল্টিপ্লাই করবো, করতে কত হবে, মানে এইখানেও আমরা ইন্টু 125 করব, এখানেও ইন্টু 125 করব, এখানেও ইন্টু 125 করব, এখানেও ইন্টু 125 করব। যদি 125 করি তাহলে কত হচ্ছে, ফার্স্ট টার্মটা 125 আর 125 কেটে যাচ্ছে, এটাকে শুধু থাকছে 27। সেকেন্ড টার্ম 125কে আমরা 25 দিয়ে ক্যান্সেল আউট করছি, তাহলে থাকছে কত 5 ইন্টু 9 দ্যাট ইজ 45 টু। নেক্সট টার্ম থার্ড টার্মে 125কে আমরা 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে থাকছে 25 ইন্টু 3 দ্যাট ইজ 75, আর লাস্ট টার্ম 1 ইন্টু 125 দ্যাট ইজ 125। তাহলে এই হচ্ছে আমার, এটা মিটিয়ে দিচ্ছি, শুধু বোঝানোর জন্য লিখেছিলাম। তাহলে এই হচ্ছে আমার ভ্যালুটা, লিখে দিই, কোনো সমস্যা নেই। এখানে কী করলাম, এইখানে প্রত্যেকটা টার্মকে ইউ দিয়ে ডিভাইড করেছি, এটাকেও ইউ দিয়ে ডিভাইড করেছি, এটাকেও ইউ দিয়ে ডিভাইড করেছি, এটাকেও ইউ দিয়ে ডিভাইড করেছি। তাহলে এক্স ওয়াই জেড এবং ইউ এদের যে রেশিওটা পেলাম সেই রেশিওটা হচ্ছে এইটা। এবার এই রেশিওতে আমাকে ওই 2716 এই টাকাটা ভাগ করে দিতে হবে, পারো করতে। এবার সিম্পলি যেরকম রেশিও থেকে আমরা ডিভাইড করি সেটা সেই প্রসেস অ্যাপ্লাই করবো। দেখো দেখো আমাদের তাহলে অ্যাকচুয়ালি অঙ্কটা কী হলো, অঙ্কটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ডিভাইড, নেক্সট পেজে করছি, তাহলে অঙ্কটা আলটিমেটলি দাঁড়ালো এরকম যে ডিভাইড ₹2176 ইন দ্য রেশিও কত রেশিওটা বেরোলো, রেশিওটা বেরোলো হচ্ছে 27, 45, 75, 25 in the ratio 27:45 into 75 into 125, এই রেশিওতে 2176 এটা কি হলো, এর মধ্যে এটা ছিল কি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা ইউ,
এইভাবে ছিল। তাহলে এক্সের শেয়ার কত হবে? দেয়ারফর এক্সের শেয়ার কত হবে কী করে বের করি? যেটা আমাদের যে টাকাটাকে ভাগ করতে হয় সেটা লিখি, ₹2176 ইন্টু কী করতে হয়, যেটা এক্সের রেশিওর পার্ট সেটা বাই অল টোটাল রেশিও কত হবে? 27 প্লাস 45 প্লাস 75 প্লাস 125 কত হচ্ছে? ইকুয়ালস টু ₹2176 ইন্টু 27 বাই কত হচ্ছে এটা? 125 প্লাস 75 দ্যাট ইজ 200, 200 প্লাস 45 দ্যাট ইজ 245, 245 প্লাস 25, 245 প্লাস 205 হচ্ছে 270, 270 প্লাস 2, 272, 272 এটা হচ্ছে। এবার এই 2176কে 272 দিয়ে ক্যান্সেল আউট করবো। ক্যান্সেল হয়? ক্যান্সেল কি হয়? যদি হয় তাহলে করবো, হবে। যদি আমরা এটা দিয়ে এটা ক্যান্সেল আউট করি তাহলে হবে 8, তাহলে 8 ইন্টু 27, 8 ইন্টু 27 করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ₹216। তাহলে এক্সের শেয়ার হচ্ছে ₹216। সিমিলারলি আমরা ওয়াইয়ের বের করবো, ওয়াইয়ের শেয়ার আগের মতোই, যেটা টোটাল অ্যামাউন্ট ইন্টু ওয়াইয়ের রেশিওর টার্মটা কত আছে 45 বাই টোটাল রেশিও কত আমরা এক্ষুনি পেলাম 272। আবার এই 272কে যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে কত হবে? 8 হবে। 8 ইন্টু 45 করলে কত হয়? 8 ইন্টু 45 কত হবে? হবে ₹360। নেক্সট জেডের শেয়ার বের করবো। জেডের শেয়ার কত হবে? আগের মতো একদম, যেটা টোটাল অ্যামাউন্ট ইন্টু জেডের রেশিওর পার্ট 75 বাই টোটাল রেশিও 272। আগের মতোই ক্যান্সেল আউট হচ্ছে, এটা দিয়ে এটা 8, তাহলে 8 ইন্টু 75 কত হয়? রুপিস কত হবে এটা? 600। আর একটা থাকে সেটা হচ্ছে ইউএর শেয়ার, ইউজ শেয়ার কত হবে? আগের একদম আগের মতো 2176 ইন্টু রেশিও অফ দ্য ইউ কত 125 বাই টোটাল পার্ট, টোটাল কত হচ্ছে 272 হয়েছিল। আবার ক্যান্সেল আউট হচ্ছে এইটা দিয়ে এটা 8 ইন্টু 125 কত হবে? ₹1000। তাহলে আমরা কী পেলাম? এক্স, ওয়াই, জেড আর ইউ এদের চারজনের শেয়ার পেয়ে গেলাম। সেই শেয়ারগুলো হচ্ছে এরকম, এক্সের হচ্ছে 216, ওয়াইয়ের হচ্ছে 360, জেডের হচ্ছে 600 আর ইউ এর হচ্ছে 1000। এটা হবে অ্যান্সার। এটা 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 এই চারটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কী করে করবো এরকম অঙ্ক? যদি আমাদের কোনো প্রপোর্শন দেওয়া থাকে, তার সাথে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে সেই ভ্যালুটার সাথে প্রত্যেকটা রেশিও ইকুয়াল করাবো। যদি কোনো ভ্যালু না থাকে তাহলে একটা কনস্ট্যান্ট টার্ম আমরা ধরে নেবো, ধরে নিয়ে আমরা প্রত্যেকটা রেশিওর ভ্যালু বের করবো। ওকে, যাই নেক্সট আরেকটা অঙ্কতে, একটু টাইপের যাই। নাম্বার 25 পিডিএফের এই অঙ্কটা একটু করে দিই। নাম্বার 25, সরি পিডিএফের 25 নম্বর অঙ্ক বলেছে কি? বলেছে ইফ বিসি ইকুয়ালস টু সিএ, সরি ইকুয়ালস টু ইস টু বিসি ইস টু সিএ ইস টু এবি ইকুয়ালস টু 1:3:5। এটা আমাকে বলতেছে যদি ইফ এটা হয়, বলেছে দেন find the value of
এ বাই বিসি ইস টু বি বাই সি এ, এইভাবে আমাকে বের করতে বলেছে। কী করে করবো এরকম অঙ্ক থাকলে? দেখো এইখানে এ বি সি এদের কিন্তু রেশিও দেওয়া নেই। বিসি, সিএ আর এবি এদের রেশিও দেওয়া আছে 1, 3 আর 5। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে বিসি ইস টু সিএ ইস টু এবি, এটা দেওয়া আছে 1 ইস টু 3 ইস টু 5। এখান থেকে আমাকে এ বি সি তিনটা রেশিও আমি বের করবো। কী করে বের করবো? আমি যেটা করবো এখানে ট্রিক খারাপ। ট্রিকটা কী করবো? দেখো এইখানে প্রত্যেকটাতে দুটো দুটো করে টার্ম আছে না, এ বি বিসি সি এরকম করে টার্ম আছে। আমি করবো কি, প্রত্যেকটাকেই এ বি সি মানে এ ইন্টু বি ইন্টু সি এটা দিয়ে ভাগ করে দেবো। প্রত্যেকটা টার্মকেই এ বি সি এ বি সি এ বি সি এটা দিয়ে আমরা ভাগ করে দেবো। পারে ভাগ করতে মানে বিসি বাই এবিসি, সি এ বাই এবিসি আর এবি বাই এবিসি, এবিসি এটা দিয়ে ভাগ করতে পারবো। কেন ভাগ করতে পারবো? ভাগ করলে অন্য কিছু আবার এবিসি গুণ করছি না কেন? দেখো একটা 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 এরকম একটা রেশিওর একটা প্রপার্টি ছিল যে কোনো একটা রেশিও যদি এ ইস টু বি থাকে তাহলে এর সাথে যে কোনো নন জিরো নাম্বার এম আমরা গুণও করতে পারি প্রত্যেকটা টাইমের সাথে। ধরো এর সাথে একটা নন জিরো নাম্বার এ এম আর বি এম এরকম গুণ করতে পারি, তাহলেও রেশিওর ভাবটা ইকুয়াল থাকে। বা এর সাথে কি এদের সাথে ভাগও করতে পারি নন জিরো নাম্বার, এ বাই এম ইস টু বি বাই এম এটাও করতে পারি, দুটো ইকুয়াল হয়। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এমকে নট ইকুয়ালস টু জিরো হবে, নন জিরো, আর এমকেও পজিটিভ হতে হবে। এই জন্য যদি খাটে এম যদি পজিটিভ হয় এবং এম এর ভ্যালু যদি নট জিরো হয় তাহলে আমরা এইখান থেকে এ ইস টু বি এই রেশিও থেকে যে কোনো রেশিও এ এম বি এম যেতে পারি, দুটো ইকুয়াল হয়। আবার এখানেও আসতে পারি এ বাই এম বি বাই এম। তো আমি এই পার্টটা কাজে লাগাচ্ছি, ভাগ করছি। কী দিয়ে ভাগ করছি? এ ইন্টু বি ইন্টু সি, এ ইন্টু বি ইন্টু সি, এ বি সি, এই তিনটা দিয়ে আমরা ভাগ করছি। ওকে, এই প্রপার্টিগুলো যেগুলো আমরা প্রথম দিন করেছিলাম রেশিওর প্রপার্টি, সেই প্রপার্টিকে কাজে লাগাচ্ছি। তাহলে এটা যদি লিখতে চাও লিখে দিতে পারো এভাবে যে ডিভাইডিং ইচ টার্ম অফ লেফট হ্যান্ড সাইড বাই এ বি সি উই গেট। আমরা কী পাচ্ছি? তাহলে এবার দেখো আমরা কি ক্যান্সেল আউট হচ্ছে। দেখো এখানে বি বি আর সি সি এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এইখানে সি সি এ এ ক্যান্সেল আউট হচ্ছে, আর এইখানে এ এ বি বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হয়ে গিয়ে আমরা যেটা টার্মটা পাচ্ছি সেটা পাচ্ছি কি? সেটা পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 1 বাই এ ইস টু 1 বাই বি ইস টু 1 বাই সি ইকুয়ালস টু কত পাচ্ছি? 1:3:5 এটা পাচ্ছি। কি অ্যাপ্লাই করলাম তোমরা চাইলে লিখে দিতে পারো যে ডিভাইডিং ইচ টার্ম অফ লেফট হ্যান্ড সাইড বাই এ বি সি, তোমরা চাইলে লিখে দিতে পারো এটা। এবার কী করবো? এ বি সি যে আমি 1 বাই এ 1 বাই বি 1 বাই সি এর ভ্যালু পেলাম, আমাকে এ বি সি এদের রেশিওটা বের করতে হবে। তো আমরা যেটা করবো সেখানে হচ্ছে এইখানে এই যে লাইনটা হলো সেই লাইনে আমরা কি ইনভার্ট ইন্টু অ্যাপ্লাই করে দেবো। ইনভার্ট ইন্টু মনে আছে? ইনভার্স করে দেওয়া, প্রত্যেকটা রেশিওকে ইনভার্স করে দেওয়া। তাহলে কী হবে? এটা 1 বাই বি হয়ে যাবে এ, 1 বাই বি হয়ে যাবে বি, 1 বাই সি হয়ে যাবে সি, আর রাইট হ্যান্ড সাইডে কী হবে? 1 বাই 135 এগুলোও ইনভার্স হচ্ছে প্রত্যেকটা। তাহলে 1 এর ইনভার্স 1 বাই 1 দিস ইজ 1 ইস টু 3 এর ইনভার্স 1 বাই 3 ইস টু 5 এর ইনভার্স 1 বাই 5। তাহলে এ ইস টু বি ইস টু সি এটা হতে গেল কত? 1 ইস টু 1 বাই 3 ইস টু 1 বাই 5। কী অ্যাপ্লাই করলাম? লিখে দিবেন। আমরা অ্যাপ্লাই করলাম ইনভার্টেন্ডো এটা আমরা অ্যাপ্লাই করলাম, সবগুলো টার্মকে ইনভার্স করলাম। এইবার এইখানে রাইট হ্যান্ড সাইডে যেটা আসতো দেখো ফ্র্যাকশন দিয়ে রেশিও আসছে, তাহলে এখানে এই ফ্র্যাকশনটাকেও আমাকে উঠাতে হবে। তাহলে কী করবো? আগের মতোই ডিনোমিনেটরে যে টার্মগুলো আছে 3 আর 5 তাদের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ডিনোমিনেটরে যে টার্মগুলো আছে তাদের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 3 আর 5 এর এলসিএম কত? 15 দিয়ে আমরা প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করে দেবো। করলে কত পাবো? এ ইস টু বি ইস টু সি এটা পাবো। 15 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 1 × 15 দ্যাট ইজ 15 ইস টু 1 বাই 3 × 15 করলে কত হবে? 5 ইস টু 1 বাই 5 × 15 করলে কত হবে? 3। লিখে দিতে পারো যে কী করলাম? মাল্টিপ্লাইং ইচ
টার্ম অফ রাইট হ্যান্ড সাইড বাই 15। তাহলে দেখো এইবার আমি এ বি সি এর রেশিও আমরা পেয়ে গেলাম 15:5:3। এ বি সি এর রেশিও যদি 15:5:3 হয় তাহলে কে বলতে পারে এর ভ্যালু কত হবে, সরি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু কত হবে, কে পারবে? দেখো এখানে কিন্তু একটা কনস্ট্যান্টের আমাকে হেল্প নিতে হবে। তাহলে এর ভ্যালু হবে যে কোনো কনস্ট্যান্ট আমি 15 কে, যে কোনো কনস্ট্যান্ট আমি কে ধরলাম, তাহলে এর ভ্যালু হবে 15K, বি এর ভ্যালু হবে 5K, আর সি এর ভ্যালু হবে 3K। সি এর ভ্যালু হবে 3K। কী লিখবো এখানে? হোয়ার K is a constant। তাহলে আমি এ বি আর সি তিনটা ভ্যালু পেয়ে গেলাম। এ বি সি এই তিনটা ভ্যালু পেয়ে গেলে এবার আমাকে যেটা বের করতে হবে সেটা ভ্যালু পাবো না, সেটা আমি বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো একটু 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 করে আমি উঠিয়ে দিচ্ছি, পেজটা তাহলে একটু ছোটো হয়ে যাবে। সবগুলোই একটু একটু করে আমি উঠিয়ে দিচ্ছি, তাহলে আমরা এই পেজে জায়গা পেয়ে যাবো। তাহলে আমরা এইখানে জায়গা পেয়ে যাবো। তাহলে এ বি সি এর ভ্যালু পেয়ে গেছি। এ বি সি এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের যেটা দিয়েছে বের করতে সেটা বের করে দেবো। দেখো কী বলেছে, এ বাই বি সি ইজ টু, আমাকে বলেছে বি বাই সি এ। বি বাই সি এ প্রত্যেকটা ভ্যালু আমরা পুট করবো। এর ভ্যালু মানে হচ্ছে 15K, বি ইন্টু সি, বি আর সি মাল্টিপ্লাই করলে হবে 5 × 3 দ্যাট ইজ 15K × K দ্যাট ইজ 15 স্কোয়ার। একবার পুট করলাম 15K স্কোয়ার ইজ টু বি এর ভ্যালু হচ্ছে 5K, আর সি এর ভ্যালু হচ্ছে সি ইন্টু এ, তাহলে 15 × 3 দ্যাট ইজ 45K স্কোয়ার। 45K স্কোয়ার। ক্যান্সেল আউট কে হচ্ছে প্রথমত এইখানে 15 আর 15 ক্যান্সেল আউট হচ্ছে, এইখানে 5 দিয়ে 45 হচ্ছে 9। এইবার আমরা রেশিওর বোথ টার্মে কে স্কোয়ার আর কে ক্যান্সেল আউট করবো। দেখো এইখানে এই কের সাথে এই কে ক্যান্সেল আউট হলো, এইখানে কে স্কোয়ারের সাথে এই কে স্কোয়ার ক্যান্সেল আউট হলো। হয়ে গিয়ে যেটা আমরা পেলাম সেটা কি পেলাম, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1:1/9 পেলাম না? দেখো লেফট হ্যান্ড সাইড এখানে কিছু নেই, এখানে 1, রাইট হ্যান্ড যে টার্মটা সেকেন্ড যে টার্মটা সেইখানে শুধু 1/9, নিচে ডিনোমিনেটর শুধু 9 আছে। তাহলে এক্সেল রেশিওটা হলো 1:1/9। এটাকে যদি আমরা ফ্র্যাকশন থেকে ওঠা যায় তাহলে কত হবে, ডিনোমিনেটর যেটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। ডিনোমিনেটর কত আছে 9 দিয়ে ওইটা আমাকে মাল্টিপ্লাই করে দিলে আমরা অ্যান্সার পাই 9:1। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো বুঝতে পারলা কিনা? বুঝা গেছে? চলে যাই নেক্সটে। নাম্বার 26। বলেছে অঙ্কটা এরকম ছিল যে অ্যাপ্লাই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো টু, কোথায় অ্যাপ্লাই করবো দিয়ে দিয়েছে আমাকে এরকম 3a² + 2b²
is to 3a square minus 2b square is as কত ছিল 3c square plus 2d square is to 3c square minus 2d square। এইখানে আমাকে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো অ্যাপ্লাই করতে বলেছে। দেখো রেশিওটা প্রপোর্শনটা কী ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে এই একটা রেশিও আর এই একটা রেশিও, এই দুটো রেশিও ইকুয়াল। তো যেটা আমাকে দিয়েছে সেটা আমি কী করছি, সেটা আমি ফ্র্যাকশন আকারে লিখছি। আমাকে দিয়ে দিয়েছে 3a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার বাই 3a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার ইকুয়ালস টু আমাকে দিয়েছে 3c স্কোয়ার প্লাস 2d স্কোয়ার বাই 3c স্কোয়ার মাইনাস 2d স্কোয়ার। দেখো কোন ফর্মে আমাকে দিয়েছে। আমাকে যে ফর্মটা দিয়েছে, নিউমেরেটারে যাদের অ্যাডিশন আছে, ডিনোমিনেটারে তাদেরই সাবট্রাকশন আছে। রাইট হ্যান্ড সাইডেও তাই, নিউমেরেটারে যাদের অ্যাডিশন আছে, ডিনোমিনেটারে তাদের সাবট্রাকশন আছে। মানে আমাকে যে ফর্মটা দিয়েছে সেটা হচ্ছে এরকম, m প্লাস n বাই m মাইনাস n ইকুয়ালস টু p প্লাস কিউ বাই p মাইনাস কিউ, এই ফর্মটা দিয়েছে। এদের উপর যদি আমি কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড অ্যাপ্লাই করি তাহলে কী রেজাল্ট পাই? এই লাইনে যদি আমি কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড অ্যাপ্লাই করি তাহলে যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে কি, যার ওপর কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড অ্যাপ্লাই করে এই রেজাল্টটা পেয়েছি সেটাই। দেখো এটা পাই হচ্ছে m বাই n ইকুয়ালস টু p বাই কিউ। আগের ক্লাসে এটা করিয়েছি যে এই লাইনের ওপর কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড অ্যাপ্লাই করলে এই লাইনটা পাই, ওপরের লাইনটা পাই। আবার সিমিলারলি উপরের লাইনে কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড অ্যাপ্লাই করলে আমরা এই লাইনটা পাই। দুটোই ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটাও পাই, আমাকে কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড অ্যাপ্লাই করতে হয়। আবার সেকেন্ড লাইন থেকেও ফার্স্ট লাইন পাই, ওই একই জিনিস অ্যাপ্লাই করি, কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড যেটা অ্যাপ্লাই করে এটা পাই। তাহলে যদি এরকম হয় তাহলে এবার আমরা করবো কি, আমরা যেটা করবো সেটা হচ্ছে এই লাইন থেকে এই লাইনে আসবো। এই লাইনটা আমাদের দেওয়া আছে, এই লাইনে আসবো, কম্পোনেন্ট ডিভিডেন্ড অ্যাপ্লাই করে এই লাইনে আসবো। যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড অ্যাপ্লাই করে এই লাইনে আসি তাহলে কী হবে? যেটা হবে সেটা হচ্ছে সিম্পলি একবারে ইকুয়ালস টু কত হবে, নিউমারেটারে শুধু থাকবে 3a স্কোয়ার, ডিনোমিনেটারে থাকবে শুধু 2b স্কোয়ার ইকুয়ালস টু, এইখানে নিউমারেটারে থাকবে 3c স্কোয়ার, ডিনোমিনেটারে থাকবে 2d স্কোয়ার। কী অ্যাপ্লাই করলাম? আমি অ্যাপ্লাই করলাম কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, যেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি অ্যাপ্লাই করলাম। এবার ক্যান্সেল আউট হয় কিছু জিনিস। দেখো নিউমারেটর থেকে 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে যায়, ডিনোমিনেটর থেকে 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যায়। হয়ে গিয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে a স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার বাই ডি স্কোয়ার। a স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার বাই ডি স্কোয়ার, মানে ডুপ্লিকেট রেশিও দেওয়া আছে। এ বি এর ডুপ্লিকেট রেশিও এ স্কোয়ার বি স্কোয়ার, আর সি ডি এর ডুপ্লিকেট রেশিও সি স্কোয়ার ডি স্কোয়ার। তো যদি কোনো ডুপ্লিকেট রেশিও যদি ইকুয়াল হয় তাহলে তার নর্মাল রেশিওটাও ইকুয়ালই হবে। মানে এক্ষেত্রে এ স্কোয়ার বাই বি স্কোয়ার এই রেশিওর সাব ডুপ্লিকেট রেশিও বের করবো, আর সি স্কোয়ার বাই ডি স্কোয়ার এই রেশিওরও সাব ডুপ্লিকেট রেশিও বের করবো। যদি এই দুটো রেশিও ইকুয়াল হয় তাহলে তাদের সাব ডুপ্লিকেট রেশিওগুলোও ইকুয়ালই হবে, which implies a by b equals to c by d। কী করলাম? সাব ডুপ্লিকেট রেশিও, এটা মনে আছে তো? সাব ডুপ্লিকেট রেশিও a is to b এর ডুপ্লিকেট হচ্ছে a স্কোয়ার ইজ টু বি স্কোয়ার, আর a is to b এর ট্রিপ্লিকেট হচ্ছে a কিউব ইজ টু বি কিউব। উল্টোটা a স্কোয়ার ইজ টু এরকম করি a ইজ টু বি এর সাব ডুপ্লিকেট এস ডি কত হবে? রুট এ ইজ টু রুট বি, আর এ ইজ টু বি এর সাব ট্রিপ্লিকেট কী হবে? কিউব রুট অফ এ ইজ টু কিউব রুট অফ বি।
যদি দুটো নর্মাল রেশিও ইকুয়াল হয়ে যায় তাহলে সেই দুটো রেশিওর ডুপ্লিকেট রেশিওগুলো ইকুয়াল হবে, ট্রিপ্লিকেট রেশিওগুলো ইকুয়াল হবে। যদি কোনো দুটো রেশিও ইকুয়াল হয়ে যায় তাহলে তার সাব ডুপ্লিকেট রেশিওগুলো ইকুয়াল হবে, তার সাব ট্রিপ্লিকেট রেশিওগুলো ইকুয়াল হবে। ইকুয়ালিটি হোল্ড করলেই ইকুয়ালিটিটা হোল্ড করে, মানে ইকুয়ালিটি হোল্ড করলে ডুপ্লিকেটেও ইকুয়ালিটি হোল্ড করবে, ট্রিপ্লিকেটেও ইকুয়ালিটি হোল্ড করবে, সাব ডুপ্লিকেটেও ইকুয়ালিটি হোল্ড করবে, সাব ট্রিপ্লিকেটেও ইকুয়ালিটি হোল্ড করবে। এইটা ওকে। তাহলে যদি A:B আর C:D এই দুটো রেশিও যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে ABCD কিসে আছে? হেন্স ABCD আর ইন প্রপোর্শন। আলটিমেটলি প্রশ্ন করেছিল কি অ্যাপ্লাই কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড টু এত, এটাতে কম্পোনেন্ট এবং ডিভিডেন্ড অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে যেটা পেলাম সেটা হচ্ছে ABCD আর ইন প্রপোর্শন। ওকে, এত দূরই করালাম আজকে। বাকি পিডিএফের যেগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো তোমরা সলভ করবে আমাকে সাবমিট করবে। নেক্সট দিন আমরা শুরু করব ভেরিয়েশন। আমাদের রেশিও আর প্রপোর্শন মোটামুটি কমপ্লিট। আমি আরেকটা পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফটা তোমরা অ্যাপ্লাই করবে, সলভ করবে। আর নেক্সট দিন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভেরিয়েশন। ওকে, বাই। বাই।